আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে আমরা দেখব কিভাবে আপনি পাসপোর্টের আবেদন করবেন। শুরুতে আপনি গুগল ক্রোমে আসবেন। আসার পরে সার্চ বক্সে এসে লিখবেন ই পাসপোর্ট। পাসপোর্ট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে, এই যে ই পাসপোর্ট বাংলাদেশ গভর্নমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ওরা বিশেষ সতর্কতা দেখাবে। এগুলো সবই আমাদের মানে সচেতনমূলক কথা আর কি। এগুলোর আসলে বাস্তবতা আপনারা সবাই জানেন। তো যাই হোক, আমরা এটাকে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমরা ক্রস করে আমরা একটু নিচে আসব। আসার পরে এখানে দেখুন, শুরুতে আমরা প্রত্যেকটা অপশন দেখি যে আপনি কয় স্টেপই পাসপোর্ট পাবেন। তাহলে এখানে লিখে রাখছে যে হ্যাঁ, এখন দেখুন এখানে লেখা আছে যে 5 স্টেপস টু ইউর ই পাসপোর্ট। এটা লাস্ট আপডেট করা হয়েছে 3 জুন 2026। আপনি 5টা ধাপে কিভাবে ই পাসপোর্টের আবেদন করতে পারেন এই জিনিসটা এখানে বলা আছে। 1 নম্বরে বলছে যে আপনার রিজিয়নে কোন কোন জায়গায় পাসপোর্ট অফিস আছে, আপনি এই লিস্টে গিয়ে সেটা চেক করতে পারবেন। তারপরে আপনার 2 নম্বর কথা বলছে যে আপনি অনলাইনে এই পাসপোর্টের আবেদন করতে পারবেন। আর এখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারবেন। 3 নম্বর হচ্ছে পাসপোর্ট ফি এর কথা বলা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখুন যে পাসপোর্ট ফি এর কথা। আপনি এই যে পাসপোর্ট আবেদন করার পরে এই মাধ্যমগুলোতে, এই চালান, তারপর অনলাইন পে এর মাধ্যমে আপনি কিন্তু আবেদন করে ফেলতে পারেন। তারপর আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমরা দেখি যে আমাদের পাসপোর্ট আপনি যখন পেমেন্ট করবেন তখন এখানে 3 ধরনের ক্যাটাগরি আছে। প্রথম হচ্ছে আপনি যদি রেগুলার ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনি 15 দিন থেকে 21 দিন আপনার ওয়ার্কিং ডে লাগবে বায়োমেট্রিক এনরোলমেন্ট ডে থেকে, মানে যেদিন থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন তার থেকে 15 থেকে 21 দিন পর্যন্ত ওয়ার্কিং ডে লাগবে। আর 15 থেকে 21 দিন এটার কিন্তু এই সরকারি ছুটিগুলো এখানে কাউন্ট হবে না। সো এটা আমরা অটোমেটিক ধরে নিতে পারি যে এটা প্রায় 1 মাসের মতো সময় লাগবে। আর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে আপনি 7 ওয়ার্কিং ডে, 7 থেকে 10 ওয়ার্কিং ডের ভিতর পাবেন। সো এখানেও যেহেতু আসলে সপ্তাহ 2 দিন বন্ধ, সো এখানেও আপনি 2 সপ্তাহের মতো ধরতে পারেন। তার মানে আপনি যদি 15 দিনের মধ্যে পাসপোর্ট পেতে চান তাহলে আপনি এক্সপ্রেস ডেলিভারি দিতে পারেন। এটার খরচ একটু বেশি। আর সুপার এক্সপ্রেস ডেলিভারি যেটা, এটা আপনি শুধুমাত্র 2 ওয়ার্কিং ডে এর মধ্যে পেয়ে যাবেন, যেদিন থেকে আপনি ফিঙ্গার দিবেন। সো যদি আপনার খুব ইমার্জেন্সি পাসপোর্ট লাগে তখন আপনি অবশ্যই সুপার এক্সপ্রেস ডেলিভারি দিবেন। তো আমরা এখন খরচটা দেখে নিই যে আমাদের এই যে ই পাসপোর্টের যে ফি আছে, এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে যে ই পাসপোর্টের ফি আছে এখানে কিন্তু 15% ব্যাট ইনক্লুড করা আছে। আপনি যদি 48 পৃষ্ঠার একটা পাসপোর্ট 5 বছরের জন্য করেন তাহলে রেগুলারে 4025 টাকা পড়বে, এক্সপ্রেসে খরচ 6325, আর সুপার এক্সপ্রেস ডেলিভারি 8625। আর যদি আপনি 10 বছরের জন্য করেন তাহলে রেগুলার ডেলিভারি 5750, আর এক্সপ্রেস 8050 দেখতে পাচ্ছেন, আর সুপার এক্সপ্রেস 10350। তো আমি রিকমেন্ড করব আপনি বিদেশ যান কিংবা না যান, আপনি এই পাসপোর্ট উইথ 48 পৃষ্ঠা 10 বছরের জন্য করে নেবেন, এটা ভালো হবে। এর বাইরে হচ্ছে 64 পৃষ্ঠা 5 বছর, এটা হচ্ছে যারা ট্যুরিস্ট বেশি বেশি বিদেশ ভ্রমণ করে তাদের জন্য পারফেক্ট। ঠিক আছে, কারণ তারা বেশি ভ্রমণ করে তাদের পাসপোর্টের পৃষ্ঠা বেশি খরচ হয়। তো আপনি 64, যদি আপনি বেশি ভ্রমণ না করেন আপনার জন্য 64 পৃষ্ঠা 10 বছর এটা না নিলেও আসলে হয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা শুনে নেই। পাসপোর্টে কিন্তু বাংলা লেখার কোনো স্থান নাই। পুরোপুরি এটা যেহেতু ইন্টারন্যাশনাল, সবকিছু ইংরেজিতে হয়। কিন্তু আমরা এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করতেছি। কিন্তু এনআইডি কার্ডে তো নিজের নাম ছাড়া পিতামাতার নাম তো বাংলায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে আমরা পাসপোর্ট করার আগে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন যত জায়গায় ইংরেজি আছে সব জায়গায় আমরা একই স্পেলিং করব, বাংলাতেও সেম। তারপর আমরা সার্টিফিকেট অনুযায়ী আমরা পাসপোর্টের পিতামাতার নাম ইংলিশে দিব। তাহলে চলুন আমরা এখন শুরু করে দেই। তো শুরুতে আপনি যখন এই ই পাসপোর্ট ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন, আপনি এই ইন্টারফেসটা সামনে দেখবেন। তারপর আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে একদম হোম পেজে আসবেন। আসার পর এখানে কি বলছে দেখুন, অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট কিংবা রি-ইস্যু। আপনি যদি রি-ইস্যু করেন মানে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ, আপনি রি-ইস্যু করতে চান, আপনার জন্য যে নিয়ম, আর নতুন করে কেউ যদি পাসপোর্ট আবেদন করতে চায় তার জন্য একই নিয়ম। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আপনাকে শুরুতে বলছে স্টেপ 1-এ যে আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন কিনা, আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আমরা নিচে যাব। আমাদেরকে বলছে সিলেক্ট ইউর
প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন। আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমার গ্রামের বাড়ি দিব যদি আমি শহরে থাকি, কারণ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটো একই রকম হলে অনেক ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায়। এখন যদিও পুলিশ ভেরিফিকেশন নাই, তারপরেও তাহলে আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা লিখে দিচ্ছি। তারপর আমার পুলিশ স্টেশন বলছে, আমি আমার পুলিশ স্টেশন দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটা দিয়ে দিবেন। ওরা দেখাচ্ছে যে আমার এনরোল অফিসটা হচ্ছে কুমিল্লা, তাহলে আমি নেক্সট কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমার একটা ইমেইল দিতে হবে, আপনি আপনার ইমেইলটা দিবেন। আমি ইমেইল দিয়ে আমি রোবট না, এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ইমেইল দিল, তারপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটা ন্যূনতম 6 ক্যারেক্টার হইতে হবে এবং কমপক্ষে একটা লোয়ার কেস ক্যারেক্টার এবং একটা আপার কেস আর একটা ডিজিট, মানে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর আর একটা অঙ্ক থাকতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর একই পাসওয়ার্ডটা রিপিট দিয়ে দিবেন। তারপর নেক্সটে আমরা যাই। আচ্ছা, এখন আপনার এখানে পার্সোনাল ইনফরমেশনে আপনার ফুল নেম দিতে হবে, ফুল নেমটা আইডি অনুযায়ী দিবেন। আর এখানে এক নম্বরে গিভেন নাম আছে আর একটা হচ্ছে স্যার নাম আছে। তো আপনার নামে যদি দুইটা শব্দ থাকে, যেমন আপনার নাম হচ্ছে আলী মিয়া, তাহলে আপনার যে মিয়া এটা হবে আপনার স্যার নেম আর আলী হবে আপনার গিভেন নেম। এখন আপনার যদি ধরেন তিনটা নেম আছে যে মোহাম্মদ আলী মিয়া, তাহলে আপনার স্যার নেম অলওয়েজ শেষের শব্দটা হবে, যেমন মিয়া, আর মোহাম্মদ আলী এখানে হবে। ঠিক আছে, আমি এখন নামটা দিয়ে দিচ্ছি, তারপর স্যার নেমটা দিব। এনআইডির সাথে মিলতে হবে কিন্তু। এরপর আপনি মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার এখানে কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশের জায়গায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখন আমি নট রোবট, এরপর আপনি ক্রিয়েট নোট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর এখানে একটা নোট দিছে যে আপনার এখন আপনার যে আইডিটা খুলবেন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি 6টা পাসপোর্টের আবেদন করতে পারবেন। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। তাহলে দেখুন আপনার যে ইমেলটা আপনি দিলেন ওই ইমেলে একটা ইমেল সেন্ড করছে। আপনি এখন ওখানে গিয়ে আপনি ইমেলটা চেক করে এটা লিঙ্কটা অ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে আমরা এখন ওই ইমেলে যাচ্ছি। আমরা ইমেলে আসলাম, আসার পরে দেখুন এই যে নো রিপ্লাই, আপনার কার্সরটা খেয়াল করুন, নো রিপ্লাইতে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ওর একটা লিঙ্ক দিবে, লিঙ্কে গিয়ে আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন। আমি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখুন আমাদের ওই পেজে নিয়ে আসছে, আসার পর বলছে যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট। এখন আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। তাহলে আমি এখন সাইন ইন করতে হবে, আমি সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ইমেলটা ওরা এখানে দিল, আমি এখন পাসওয়ার্ডটা দিব। তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমি আই এম নট রোবট দিলাম, সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এখন দেখুন আমার এখন এই যে এখানে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট দেখতেছেন, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যদি সাধারণ নাগরিক হন তাহলে আপনি অর্ডিনারি পাসপোর্ট করবেন, আর যদি আপনি সরকারি কর্মকর্তা হন তাহলে আপনি অফিসিয়াল পাসপোর্ট করবেন। আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। তারপর এখানে কোশ্চেন করছে যে আপনি কি আপনার জন্য অ্যাপ্লিকেশন করতে চান কিনা। এখন এখানে কথা আছে, আপনি যদি আপনার নিজের নামে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনি মাইসেলফ দিলে এখানে ওরা অলরেডি অটোমেটিক নাম নিয়ে নিবে। কিন্তু আমি যেহেতু আমার নামে করছি না, আমি আমার ভাইয়ের জন্য করছি, তো আমি এটা দিব না। ঠিক আছে, সো আমি জেন্ডার দিয়ে দিলাম, আপনি যার জন্য করবেন তার জেন্ডার দিয়ে দিবেন। আমি মেল দিয়ে দিলাম, কারণ আমি যার জন্য করব সে একজন পুরুষ। এরপর আপনাকে এখানে বলছে যে ফুল নেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। তো এই ঘরে কিন্তু আপনি কিছু লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? এই যে গিভেন নাম আর সার নেম এই দুইটা ঘর যখন ফিল আপ করবেন তখন এখানে নামটা অটোমেটিক চলে আসবে। তাহলে আমি ওই দুইটা নাম ফিল আপ করে দিচ্ছি। নামের আপনার নামের শেষ অংশটা সেটা 3 অক্ষর হোক কিংবা 2 অক্ষর হোক, শেষ অংশটা সবসময় সার নেম দিবেন। আমি সার নেম দিলাম। আর প্রথম যেটা আছে, প্রথম এক দুইটা যেটাই থাকুক সেটা আপনার
গিভেন নেম হবে। তাহলে আমার শেষ অংশ আমি সার নেমে দিয়ে দিলাম আর গিভেন নেম দিয়ে দিচ্ছি আমি এখন। দেখুন আপনি এখানে যেটা লিখছেন এখানে ওই জিনিসটাই উঠছে। প্রফেশন সিলেক্ট করে দিব। আমি দিব প্রাইভেট সার্ভিস, কারণ উনি বেসরকারি চাকরি করেন। আপনি আপনার চাকরি যেটা করেন সেটা দিবেন। আর অবশ্যই আপনার পেশা যেটা দিবেন তার সপক্ষে আপনাকে প্রমাণ দেখাতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, আর যদি আপনি প্রাইভেট চাকরিজীবী করেন তাহলে আপনার যে যে চাকরির যে কার্ড আছে ওইটা আপনি এখানে দেখাতে হবে। তারপর আমি রিলিজিয়ন দিয়ে দিচ্ছি, আমার ধর্ম যেহেতু ইসলাম, আমি ইসলাম সিলেক্ট করে দিলাম। এরপর মোবাইল নাম্বার দিয়ে দিব। তাহলে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনার কোন দেশে আপনি জন্মাইছেন সেটা লিখবেন, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। আমি আমারটা দিলাম। তারপরে জন্ম তারিখ লিখতে বলছে, এক্ষেত্রে আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন অথবা সরাসরি এখানে লিখতে পারেন। দেওয়ার পরে সিটিজেনশিপ, তাইলে আমি দিচ্ছি বাই বার্থ, মানে জন্মসূত্রে এই দেশের নাগরিক। এরপর আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আমাকে অ্যাড্রেস সেকশনে নিয়ে আসছে। আর এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড দেখে আপনি এটা ফিল আপ করবেন। আপনার এনআইডি কার্ডে আপনি যখন যাবেন তখন দেখবেন যে এনআইডি কার্ডের পিছনে আপনার ঠিকানাগুলো লিখে আছে, ওখানে দেখে দেখে সঠিক ইংরেজি স্পেলিংটা দিয়ে দিবেন। তাহলে শুরুতে ডিস্ট্রিক্ট, আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, আমি ডিস্ট্রিক্ট দিলাম, আমার জেলা দিলাম, তারপরে আমার গ্রামের নাম সিটি ভিলেজ হাউস, তাহলে আমি এখানে আমার গ্রামের নাম দিচ্ছি। তারপর রোড ব্লক, যেহেতু আমি গ্রাম এটা অপশনাল, সো আমি নিচে যাচ্ছি। রোড এটা আমি আর দিব না। তারপর 3 নাম্বার আমাকে বলছে পোস্ট অফিস, তাহলে আপনি আপনার পোস্ট অফিস, এটা অবশ্যই আমি যেটা বলছি যে আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার পোস্ট অফিসের নাম আছে সেটা ওখানে দেখে আপনি কিন্তু এখানে দিতে হবে। আবার এখানে পোস্ট অফিস যখন লিখবেন তখন ওই আপনার এখানে পোস্ট কোডটা কিন্তু দেখাবে, এই সেম জিনিস আপনার এনআইডি কার্ডের পিছনে থাকবে। এটা কিন্তু মিলাই অবশ্যই নিতে হবে, না হয়তো কিন্তু আপনার পাসপোর্ট কিন্তু রিওয়ার্কে চলে যাবে, তখন আপনার অনেক হয়রানি হইতে হবে। সো প্রত্যেকটা অপশন সঠিকভাবে ফিল আপ করবেন। তাহলে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখুন আপনার গ্রামের পরে ডাকঘর লেখা আছে, ওই ডাকঘরটা এখানে আপনি সার্চ করবেন। এখানে কিন্তু আপনি গ্রাম ছাড়া কিচ্ছু লিখতে হবে না। আপনি এই যে আমি এখানে শুধুমাত্র গ্রামটা লিখলাম, আর এখানে আপনাকে কিচ্ছু সিলেক্ট করতে হবে না, আপনি শুধু এখানে সার্চ করবেন, নামটা পাবেন, ক্লিক করবেন, তাহলে আর কোডটা মিলিয়ে নেবেন। আমি এরপর এটা ক্লিক করে দিলাম। পুলিশ স্টেশন, তার মানে আপনার উপজেলা যেটা আছে ওইটা ক্লিক করে দিবেন। তারপরে আমরা নিচে গিয়ে দেখলাম যে প্রেজেন্ট অ্যাড্রেস। আর এইটা প্রেজেন্ট অ্যাড্রেস বলতে ওরা বুঝাইছে যে আপনি এখন ধরেন আপনার বাড়ি কুমিল্লা কিন্তু আপনি থাকেন ঢাকা, তাহলে আপনি চাইলে কিন্তু ঢাকা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। কিন্তু অনেক সময় এই অ্যাড্রেস যখন দুইটা হয় তখন ভেরিফিকেশন এখন তো হয় না, কিন্তু ওনারা ওই অনেকগুলো ডকুমেন্টস চায়। তো সেই জন্য আমি রেকমেন্ড করব আপনার সময় থাকলে বা না থাকলেও আপনি আপনার এই স্থায়ী ঠিকানায় এসে ওখানে আপনার পাসপোর্টটা করেন, তাইলে আপনার এক ঠিকানা থাকবে, তো এখানে আর কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য আমি এই আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক দিয়ে দিলাম, যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পার্মানেন্ট। আমি যখন এটা টিক চিহ্ন দিয়ে দিলাম তখন আমার এটা ফিল আপ করা লাগতেছে না, আমার আগেরটাই থেকে যাবে। এরপর এখানে আমার রিজিওনাল অফিস, এটা হচ্ছে আরপিও বলে, আরপিও ওরা নিজেরাই সিলেক্ট করে দিছে কুমিল্লা। আর এখানে আপনি এই কথাটা পড়ে নিবেন যে আপনার আবেদিত পাসপোর্ট, এখানে ওরা যে রিজিওনাল অফিস বলে দিছে, এই যে রিজিওনাল অফিস কুমিল্লা, এটা ছাড়া কিন্তু আর কোথাও আপনি এটা জমা দিতে পারবেন না। আমরা ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে নোটটা খেয়াল করুন, আপনার যদি আগের কোনো ই পাসপোর্ট কিংবা এমআরপি কিংবা ইপিপি পাসপোর্ট থেকে থাকে, আপনি কিন্তু অবশ্যই এটা এখানে উল্লেখ করতে হবে। কারণ আপনার সবগুলো ডকুমেন্টস, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান কিন্তু তাদের কাছে আছে। সো আপনি যদি এটা গোপন করেন আপনি 100% এখানে ধরা খাবেন। আর আপনার অ্যাপ্লিকেশন ফি যেটা দিয়েছেন এটা কিন্তু মাইট যাবে, আপনার আবেদন ফিও, আপনার আবেদনটাও বাতিল হয়ে যাবে। সো সাবধান। এই পাসপোর্টের এই সার্ভারটা কিন্তু এনআইডি কার্ডের যে সার্ভার আছে এটার সাথে সংযুক্ত করা আছে। আপনি যখনই এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন, লেখার পরে আপনি যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার এনআইডি কার্ডের যে ডাটাগুলা, এরা কিন্তু এই আপনি এখানে যে ডাটাগুলো দিচ্ছেন এগুলোর সাথে কিন্তু মিক্স করে নিবে। এখন আমরা এনআইডি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর ক্লিক করার সাথে সাথে দেখুন ওই যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, তাহলে আপনার এটা সঠিকভাবে আপনার ইনফরমেশনগুলো পাওয়া গেছে।
এরপর আপনি নিচে আসবেন, আসার পরে আপনাকে বলছে আপনার আগের কোনো পাসপোর্ট ছিল কিনা। যদি এটা এমআরপি হয়, আপনি এই যে ইয়েস, আপনার এমআরপি পাসপোর্ট আছে, তখন আপনি আপনার এই এমআরপির পাসপোর্টের তথ্যগুলো এখানে দিবেন। আর যদি ইপিপি থাকে তাহলে ইপিপিতে ইয়েস দিবেন। এখানে এই এগুলো ফিল আপ করে দিবেন। আরো যে যে জিনিসগুলো চাই, কোনো পাসপোর্ট নাই, আমি দিব যে না, আমার কোনো পাসপোর্ট নাই। এটা নিয়ে আমি যখন নিচে আসব, তখন দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডাটা এবং এনআইডি বা বার্থ সার্টিফিকেট ডাটা। অ্যাপ্লিক্যান্ট ডাটা আপনি এতক্ষণ পর্যন্ত যা যা ইনপুট দিচ্ছেন, আর এনআইডিতে আপনার যে যে তথ্যগুলো আছে আপনি এখানে জিনিসগুলো কম্পেয়ার করে মিলে দেখতে পারবেন কোথাও ভুল হয়েছে কিনা। আমরা নেক্সটে যাব। এখানে জিজ্ঞেস করছে আমার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা। আমি না দিয়ে দিব, আমার পাসপোর্ট নাই। তারপর আমি 7 কন্টিনিউ দিব। আর এখানে একটা কথা লিখে দিচ্ছে দেখুন, আপনার যদি কোনো পাসপোর্ট থাকে, আগের কোনো পাসপোর্ট থাকে যেটা আপনি গোপন করছেন, তাহলে আপনার আবেদনটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার যে ফি আছে ফিটা কিন্তু বাতিল হয়ে যাবে। এখন আপনার এখানে কথা বলছে যে প্যারেন্টাল ইনফরমেশন, মানে আপনার পিতামাতার তথ্য। এখন আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে আইডি কার্ডে তো আপনার পিতার নাম তো বাংলায়, ইংরেজিতে তো নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? পাসপোর্টে তো বাংলা লেখা যায় না, সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই আপনি আপনার সার্টিফিকেটে আপনার বাবার নাম ইংলিশে যেভাবে লেখা হুবহু ওটা দিবেন, কোনো পার্থক্য হতে পারবে না। তাহলে এখন আপনি যদি সার্টিফিকেটের সাথে আপনার এনআইডির মিল না থাকে, আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন, আপনার এনআইডি, প্রত্যেকটার পিতামাতার নাম, আপনার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা একই রকম হতে হবে। এক্ষেত্রে কিন্তু একদমই ভুল করা যাবে না। যদি আপনার এগুলো এক না থাকে, তাহলে আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে দেখে এতটুকু চলে আসেন, আমি বলবো আপনি ভিডিওটা এখানে পজ করেন, আপনি আবেদন না করে আপনি ওগুলো ঠিক করে আসেন, নয়তো আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন। কারেক্ট পিতার নামটা দিয়ে দিলাম, যেভাবে আমার বার্থ সার্টিফিকেট কিংবা এনআইডি তে আছে বা সার্টিফিকেটে আছে। এরপর পিতার প্রফেশন দিয়ে দিব। তো অনেক সময় পিতার প্রফেশন যেটাই দেন, ওরা আপনাকে প্রুফ করতে বলে। তো সেক্ষেত্রে আপনি নর্মালি ফার্মার দিয়ে দিবেন। ফার্মার যখন দিবেন, এখানে কোনো কাগজপত্র লাগে না। তারপর পিতার ন্যাশনালিটি দিয়ে দিবেন, কারণ অনেক সময় কোনো একটা মানুষের মা বাংলাদেশি বা বিদেশি হতে পারে, কিংবা মা বিদেশি বাবা বাংলাদেশি হতে পারে, সেজন্য এই অপশনটা আছে। আমি বাংলাদেশি দিলাম। তারপর পিতার এনআইডি কার্ড চাইছে, এটা অপশনাল, এটা আমি দিব না। নেক্সট, মায়ের ইনফরমেশন, এটার ক্ষেত্রে একই কথা। আপনার এনআইডি অনুযায়ী স্পেলিংটা দেখবেন বাংলা, কিন্তু আপনার ইংলিশটা আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে ওখান থেকে যেভাবে লিখছেন ঠিক এভাবে লিখবেন। তাহলে আমি মাদার্স নামটা লিখে দিচ্ছি এখানে। এখানে কিন্তু একদমই ভুল করা যাবে না। এরপর মায়ের প্রফেশনটা, এটা আমি হাউস ওয়াইফ দিব। কারণ অনেক সময় আসলে আপনি যখন ডকুমেন্টস ছাড়া পাসপোর্ট অফিসে যাবেন, হ্যাঁ, তখন ওরা আপনাকে যদি আটকানোর চেষ্টা করে, ওরা ডকুমেন্টস খুঁজবে। হাউস ওয়াইফের যেহেতু কোনো ডকুমেন্টস হয় না, এগুলো আমার জন্য সেফ। ঠিক আছে, তো আপনারাও ট্রাই করবেন। আচ্ছা, মায়ের ন্যাশনালিটি আমি বাংলাদেশ দিচ্ছি। মায়ের ন্যাশনাল আইডি কার্ড চাইছে, আমি দিব না, এটা যেহেতু অপশনাল। এখন লিগ্যাল গার্ডিয়ান কথাটা এখানে বলছে, আমি এটা নট অ্যাপ্লিকেবল দিব। এটা কেন? অনেকেই আছে যাদের পিতামাতা নাই বা মারা গেছে, কিংবা তারা মানে এতিম বা অসহায়, সেক্ষেত্রে তাদের দায়িত্বে, তারা যার দায়িত্বে থাকে, তো তারা তার লিগ্যাল গার্ডিয়ান হতে পারে। তো লিগ্যাল গার্ডিয়ান যদি কারো থাকে, আপনি অ্যাপ্লিকেবল দিয়ে আপনার এটা ফিল আপ করবেন। তো এটা বলছে অনলি অ্যাপ্লিকেবল ইফ ইউ হ্যাভ এ লিগ্যাল গার্ডিয়ান সার্টিফিকেট ফ্রম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যাজ পার গভর্নমেন্ট রুল। সো আপনি এখানে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন কিন্তু ক্লিক করলেই হবে না। বাংলাদেশের যে এই ফরেন মিনিস্ট্রি কর্তৃক কিন্তু আপনার সার্টিফিকেটটা থাকতে হবে। সো আমার এটা অ্যাপ্লিকেবল না। আমি নেক্সটে যাব, যাওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিবেন। আপনি যদি ম্যারিড সিঙ্গেল যেটাই হন সেটা দিবেন। আমি এখানে ম্যারিড দিচ্ছি। এখানে একটা ব্যাপার, আপনি যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, আপনি যে ম্যারিড আপনার অরিজিনাল নিকানামাটা সাথে করে নিয়ে যাবেন। এটা অনেক সময় দেখতে চায়, আর আপনার যে নিকানামার ফটোকপিটা আপনাকে সাথে করে জমা দিতে হবে, এটা খেয়াল রাখবেন।
এনআইডি অনুযায়ী আপনার স্পাউসের নাম দিয়ে দিবেন, স্পাউসের পেশা দিয়ে দিবেন। পেশা হাউস ওয়াইফ দিলে ডকুমেন্টস লাগে না, তাহলে কাগজপত্রের ঝামেলাও নাই। সো আমি হাউস ওয়াইফ দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি বাংলাদেশ। স্পাউসের এনআইডি নাম্বার অপশনাল, এটা আমি দিচ্ছি না। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখন সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশন। ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি স্পাউস দিব, কেননা এই ইনফরমেশনটা আপনার পাসপোর্টে লেখা থাকবে। এরপর আমি স্পাউসের ডিটেলস এখানে দিয়ে দিব, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। এনআইডি কার্ড অনুযায়ী আমি জেলাটা দিয়ে দিচ্ছি। তারপর এনআইডি কার্ড অনুযায়ী আমরা গ্রামের সঠিক ইংরেজি বানানটা দিয়ে দিলাম। গ্রামের বাড়িতে রোড বা ব্লক এগুলো অপশনাল, না দিলেও হয়। তারপর আমি পোস্ট অফিস সার্চ করব, করে পোস্ট অফিসটা সিলেক্ট করে দিব। পুলিশ স্টেশন সার্চ করে সিলেক্ট করে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস আপাতত দিচ্ছি না, এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। 7 কন্টিনিউ দিলাম। এখন আমাদের পাসপোর্ট অপশন আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 48 পৃষ্ঠার 5 বছরের করতে পারবেন। আপনার খরচ আসবে 4025 টাকা। আর আপনি যদি 48 পৃষ্ঠা 10 বছরের করেন তখন আপনার 5750 টাকা। আর আপনি যদি 64 পৃষ্ঠার 5 বছরের করেন তখন আপনার দাম 6325। আর যদি 64 পৃষ্ঠা 10 বছর করেন 8050। তো 64 পৃষ্ঠা কাদের জন্য? যারা ঘন ঘন বিদেশ সফর করে তাদের জন্য। সো আমি এটা না দিয়ে আমি 48 পৃষ্ঠা 10 বছর দিলাম, খরচ 5750। এরপর আমি এখানে 7 কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউর নিচে লক্ষ্য করুন, পাসপোর্টের মতো একটা জিনিস যখন আবেদন করতে বসবেন, সজ্ঞানে কোনো ভুল করা যাবে না। তারপরে যদি ভুল হয়ে যায় তখন করণীয় কি দেখুন, ওরা লিখে দিয়েছে, প্লিজ ইনফর্ম ইউর কারেক্ট ডাটা টু দ্য এনরোলমেন্ট অফিসার অ্যান্ড চেক ইউর ডেলিভারি স্লিপ। অর্থাৎ যদি আপনি কোনো ভুল পান, আপনি যে অফিসার আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে ওনাকে আপনি খুলে বলবেন, আপনার ভুলটা দেখাবেন, উনি ঠিক করে দিবে। কিন্তু উনি ঠিক করছে কিনা সেটা আপনি বোঝার জন্য আপনাকে অবশ্যই ডেলিভারি স্লিপে দেখবেন আপনি যে তথ্যটি সঠিক করতে চাইছেন সেটা ঠিক মতো সঠিক হয়েছে কিনা। যদি না হয় আপনি আবার ওনাকে ওখানে জানাবেন। এখানে আমরা যে পৃষ্ঠায় আসছি, ডেলিভারি অপশন অ্যাপয়েন্টমেন্ট, এটা অলরেডি আমরা আলোচনা করছি ভিডিও শুরুতে। তারপর আমি একটু বলে দিই, রেগুলার ডেলিভারি এটা আপনার এই 15 ওয়ার্কিং ডে, মানে 25 দিনের মতো সময় লাগবে রেডি হতে। আর এটার খরচ 5750 টাকা। তারপর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 7 দিনের মতো, 7 ওয়ার্কিং ডে সময় লাগবে, অর্থাৎ প্রায় 15 দিনের মতো বলা যায়। এটার খরচ 8050 টাকা। তারপর সুপার এক্সপ্রেস ডেলিভারি, এটার 2 ওয়ার্কিং ডে এর মধ্যে দিবে, মানে প্রায় সপ্তাহখানেক বা 3-4 দিনের মতো লাগবে। এটার খরচ আরো বেশি, 10,350, রেগুলার থেকে প্রায় দ্বিগুণ। সো যাদের একান্ত জরুরি, খুব বেশি আর্জেন্ট, তারা সুপার এক্সপ্রেস ডেলিভারি দিয়ে আবেদন করবেন। তো আমি রেগুলার দিব। দেওয়ার পর আমার এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আগস্ট 26 চলে, দেখুন এই ডেটগুলোতে আপনি ক্লিক করতে পারছেন না, তার মানে এখন পর্যন্ত কোনো স্লট খালি নেই। কিন্তু আপনি এই যে 30 তারিখ ক্লিক করতে পারছেন, তার মানে আপনি 30 তারিখে শিডিউল নিতে পারবেন। এখানে একটা কথা লক্ষণীয়, আপনারা যারা এই ভিডিওটা দেখে আবেদন করতে যাবেন, সব আরপিওতে মানে পাসপোর্ট অফিসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। তা আপনার আপনার পাসপোর্ট অফিসে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না হয়, আপনি এই জিনিসটা দেখবেন না, আপনার এখানে এটা আসবে না। এটা আপনি সরাসরি নেক্সট অপশনে চলে গিয়ে এখানে 7 কন্টিনিউ ক্লিক করে দিলে আপনি যে কোনো দিন আপনি সাবমিট করতে পারবেন। কিন্তু এখানে যেহেতু আমি 31 তারিখ আমার এখানে হাতে আছে, সো আমি ওই দিনটা সিলেক্ট করে আমি যখন টাইম দিব, সকাল টাইমটা আমি দিব, 10টা 6 দিলাম। নেক্সট 7 কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওরা আপনাকে এই যে দেখুন, এই যে 1 ঘন্টার মতো টাইম দিছে, এই 1 ঘন্টার মধ্যে এই যে আমার কাজটা খেয়াল করুন যে এখানে টাইমিং দেখাচ্ছে যে আপনাকে 1 ঘন্টার মতো টাইম দিছে। এই 1 ঘন্টার ভিতর আপনি এখানে আপনার এতক্ষণ পর্যন্ত যে যে ইনফরমেশন গুলো সাবমিট করছিলেন সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে রিচেক করা, কোথাও কোনো প্রবলেম থাকলে এই যে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে সেটা এডিট করে নেবেন। সো আমি এখন এক নজরে দেখবো আমার কোথাও প্রবলেম আছে কিনা। আমার সামনে আমার এনআইডি, আমার সার্টিফিকেট এগুলো খোলা থাকবে। সো আমি আমার ওগুলা থেকে এখন এগুলো পুনরায় রিচেক করে আমি দেখব।
আমি সব চেক করে নিলাম, আমার কোথায় কোনো প্রবলেম নাই। তারপর একদম নিচে চলে আসবেন, ডিক্লারেশন অফ কনসেন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর কনফার্ম এবং প্রসিড টু পেমেন্টে ক্লিক করে আবারও কনফার্ম টু প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিবেন। এই পৃষ্ঠায় আসার পরে আমি সরাসরি নিচে চলে যাব। এখানে অনলাইন পেমেন্ট আছে আর অফলাইন পেমেন্ট আছে। তো এক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে নেই যে অনলাইন পেমেন্টে আপনি বিকাশ, নগদ বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন। আর অফলাইন পেমেন্টে হচ্ছে আপনাকে এই চালান নিতে হবে। তো এই চালান নিতে হলে বাংলাদেশে অনেকগুলা ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, যেখানে আপনি আপনার এই ডকুমেন্টস গুলা নিয়ে গেলে ওরা এই চালানটা রেডি করে দিবে। এখন আপনি কি অনলাইন পেমেন্ট করবেন নাকি অফলাইন পেমেন্ট করবেন? তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব অফলাইন পেমেন্ট করার জন্য। কেননা অনলাইন পেমেন্ট আপনি করলেন, করার পরে এখানে যে ট্রানজেকশন এটা কিন্তু আপনি একবারে ব্যবহার করতে পারবেন। আর এখন অনেক সময় পাসপোর্ট অফিসে আপনি যখন যাবেন, আমরা ভুলে বা মনের ভুলে কিংবা টাইপিং মিস্টেক যে কোনো কারণে বারবার চেক করার পরও ভুল হয়ে যেতে পারে। যদি আপনার ভুল হয়ে যায়, যদি আপনি অনলাইন পেমেন্ট করে থাকেন, তাহলে আপনি পুনরায় যখন আবেদন করবেন তখন আর এই অনলাইন পেমেন্টটা ইউজ করতে পারবেন না। সো আপনি যদি অফলাইন পেমেন্ট করেন, তাইলে আপনার যদি পাসপোর্টে কোথাও কোনো ভুল হয়, তাহলে আপনাকে পাসপোর্ট অফিস থেকে ওই আবেদনটা ক্যান্সেল করার পর আপনি যখন আবার আবেদন করবেন, তখন কিন্তু আপনি ওই একই চালানটা আপনি ব্যবহার করতে পারবেন। কেমন? এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমি সাজেস্ট করবো আপনি অফলাইন পেমেন্টটাই আপনি দিবেন, তারপরও বাকিটা আপনার ইচ্ছা। এরপর আমি অফলাইন পেমেন্ট দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এই পৃষ্ঠায় এসে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে এখানে প্রিন্ট সামারি দেখতে পাচ্ছেন, এটা আপনি সেভ করে নেবেন। তারপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এটাও সেভ করে নেবেন। এখন দেখুন, আমি প্রিন্ট সামারি এবং ওই দুইটা এখানে আমি সেভ করে রাখলাম। এখন আমি প্রিন্ট সামারিটা ওপেন করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্ট সামারি। আপনি এটা যখন এটা আপনি প্রিন্ট করে সুন্দর করে প্রিন্ট করবেন, আর প্রিন্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এই বারকোড গুলো যেন আসে। তারপর এখানে আপনাকে কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন। তো প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, এটা হচ্ছে এখন আমি যেটা দেখাচ্ছি এটা। তারপর 2 নম্বরে বলছে আইডেন্টিফাই ডকুমেন্টস, মানে আপনার এনআইডি। যদি আপনি 18 বছরের উপর হন, তাহলে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অরিজিনালটা নিয়ে যাবেন আর ফটোকপিটা জমা দিবেন। আর যদি আপনি 18 বছরের কম হন, তাহলে আপনার তো এনআইডি হয়নি, সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি বার্থ সার্টিফিকেট অরিজিনালটা নিয়ে যাবেন। অরিজিনালটা ওখানে অনেক সময় দেখতে চায়, দেখাবেন আর ফটোকপিটা জমা দিবেন। তারপর পেমেন্ট স্লিপ, এটা হচ্ছে আপনি যদি অনলাইনে আবেদন করেন, তাহলে অনলাইনে আপনাকে একটা ই চালান দিবে, সেটা আপনি স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে রাখবেন। আর যদি আপনি অফলাইনে ব্যাংকে জমা দেন, সেক্ষেত্রে এই চালান দিবে, আর ওই চালান কপিটা আপনি এই আপনার ডকুমেন্টস এর সাথে জমা দিবেন। 3 নম্বরে প্রিভিয়াস পাসপোর্ট, কারো যদি এমআরপি কিংবা ইপিপি পাসপোর্ট থাকে আগের, তারা সেটা দিবেন, কিংবা আপনার যদি এই পাসপোর্টও আগে থাকে সেটাও আপনি জমা দিবেন। তারপরে এটা হচ্ছে সরকারি চাকরিজীবীর জন্য। 5 নাম্বারটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। আর 6 নাম্বার হচ্ছে এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন। এই জায়গায় হচ্ছে কিছু সমস্যা হয়। এখন এডিশনাল অ্যাপ্লিকেশন বলতে আমি আপনাকে বলি যে আপনি যা যা ইনফরমেশন এখানে দিচ্ছেন, যেমন আপনার নিজের ইনফরমেশনের জন্য আপনার এনআইডি আছে, আপনার প্রফেশন যেটা দিচ্ছেন, আপনার প্রফেশনের জন্য আপনি যদি স্টুডেন্ট দেন আপনি স্টুডেন্ট আইডি কার্ড নেবেন, আপনি যদি সরকারি চাকরিজীবী দেন আপনার সরকারি চাকরিজীবীর যে প্রমাণ এটা দিবেন, আর আপনি যদি প্রাইভেট কোনো জব করেন, সেটা স্কুল কিংবা কোনো প্রতিষ্ঠান, তখন সেক্ষেত্রে আপনার যে একটা আইডি কার্ড বা এমপ্লয়মেন্ট কার্ড আছে, ওই জবের যে কার্ড আছে ওটা আপনি শো করতে হবে। এরপর আপনার যেমন আপনার পিতামাতা, তাদের প্রফেশন যদি আপনি এখানে ধরেন আপনার পিতার প্রফেশন দিলেন ড্রাইভার, তো সেক্ষেত্রে ওরা যদি চায় যে আপনার পিতা যে একজন ড্রাইভার প্রমাণ দেন, সেক্ষেত্রে আপনার পিতার ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে যাবেন, প্রয়োজনে ফটোকপি নিয়ে করে নিয়ে যাবেন। এরপর আপনার মায়ের ক্ষেত্রে যদি আপনি প্রফেশন শিক্ষিকা বা কোনো কিছু দেন, সেক্ষেত্রে উনি যে শিক্ষিকা আপনার ওই প্রমাণটা সাথে করে নিয়ে যাবেন। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু সামহাউ অনেক সময় আপনারা এই পাসপোর্ট অফিসের এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনারা জানেন যে অনেক সময় ওরা অ্যাপ্রুভ নিতে চায় না, যেটা ব্যাড প্র্যাকটিসের কারণে। তো আপনারা ওই ধরনের কোনো সুযোগই ওনাদেরকে দিবেন না। যত ধরনের আপনি ডকুমেন্টস ওনারা খুঁজবে সবগুলো আপনি নিয়ে যাবেন। তারপরে আপনাকে একটা ইউটিলিটি
আপনার বর্তমান ঠিকানা, আপনার এখানে যে স্থায়ী ঠিকানা দিচ্ছেন বা বর্তমান ঠিকানা দিচ্ছেন, যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়, তাহলে আপনি 2 জায়গার ইউটিলিটির কপি, সেটা একটা বিদ্যুৎ বিলের কাগজ হতে পারে কিংবা গ্যাস বিলের কাগজ, এটা আপনি নিয়ে যাবেন। আর যদি আপনার বাড়ি গ্রামে হয়, তাহলে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ, পল্লী বিদ্যুৎ যে একটা কাগজ দেয়, ওটা সাথে করে নিয়ে যাবেন। আর প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে 3 পৃষ্ঠার একটা ফর্ম। এটা হচ্ছে সেই প্রিন্টেড ফর্ম, এটা 3 পৃষ্ঠার। এখানে আপনি আপনার সকল ইনফরমেশন এখানে আপনি দেখতে পারবেন। আপনি ঠিক আছে কিনা একবার চেক করবেন, এটা একদম ভালো করে চেক করবেন, কারণ এখানে যদি আপনার কোনো প্রবলেম থাকে, তাইলে আপনি পাসপোর্ট অফিসে যেদিন ফিঙ্গার দিতে যাবেন, সেদিন আপনি আপনার দায়িত্বরত, মানে যিনি আপনার ফিঙ্গার নেবেন, ওনাকে আপনার ওই সমস্যাটা বলবেন যে এখানে আমার সমস্যা আছে, এটা একটু ঠিক করে দেন। যদি তখনও আপনি এটা না বলেন, তাহলে কিন্তু এই ভুল ইনফরমেশনটা আপনার পাসপোর্টে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে আবারও এটা সংশোধন করার জন্য আবেদন, এটা অনেক হ্যাসেল বা ঝামেলাপূর্ণ কাজ। তো আশা করি আপনারা ভালো করে প্রত্যেকটা ইনফরমেশন চেক করে তারপরে এটা দেখবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এটা 3 পৃষ্ঠার হবে কিন্তু, এই যে আমাদের এখানে পেজ 1, তারপর আমাদের নিচে হচ্ছে পেজ 2, তারপর আরো নিচে যদি যাই পেজ 3, এই প্রত্যেকটা আপনারা ভালো করে চেক করে তারপর এটা ক্লিয়ার করবেন। তো এখানে 3 পৃষ্ঠা নিয়ে আমার আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি এখানে অবশ্যই এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন, এই যে বারকোড, এটা অবশ্যই যখন আপনি প্রিন্ট করবেন তখন এটা আছে কিনা খেয়াল করবেন, কারণ অনেক সময় প্রিন্টে এই জিনিসটা উঠে না। যদি এই জিনিসটা না উঠে, তখন কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন না। আর সেকেন্ডলি এখানে একটা কথা বলা আছে যে আপনি এই যে এক্সপাইরেশন ডেট, আপনি যে আবেদনটা করছেন কিংবা পেমেন্ট করছেন, এটা আপনি 6 মাস পর্যন্ত মেয়াদ পাবেন। 6 মাসের মধ্যে আপনাকে অবশ্যই এটা জমা দিতে হবে। সো এটা আপনার 13/3/2027 পর্যন্ত টাইম আছে, এরপর কিন্তু আপনার এইটার মেয়াদ চলে যাবে। ঠিক আছে? সো এটা আপনি বুঝে গেছেন। যেদিন পাসপোর্ট অফিসের ছবি তুলতে যাবেন সেদিন কিন্তু আপনারা সাদা কোনো ড্রেস পরে যাবেন না। কেননা পাসপোর্ট অফিসের যে ছবিগুলো তোলা হয় সেগুলোর ব্যাকগ্রাউন্ড হয় সাদা। তো আপনি যদি সাদা কাপড় পরে যান তাইলে আপনার ছবিটা ঠিক মতো আসবে না। তাই আপনি সাদা ছাড়া অন্য যে কোনো কাপড় পরে যাবেন। আর আপনি যদি সাদা পরে যান আপনাকে কিন্তু বের করে দিবে অথবা বলবে যে আপনি অন্য কোনো কাপড় নিয়ে আসেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কোনো সমস্যা হয় কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আর যদি উপকার হয় তাও জানাবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।